নমস্কার, হাই নিউজের পর্দায় আপনারা দেখছেন ইনসাইট। আজ আমার সঙ্গে বিশিষ্ট গবেষক লেখক রজত পাল। যদি প্রশ্ন করি আপনাদের, ভারতবর্ষের সবথেকে প্রাচীন বই তার নাম কি? আপনারা অনেকেই আমি জানি সঠিকভাবে বলবেন যে সবথেকে প্রাচীন পুস্তক বেদ। ইনফ্যাক্ট শুধু ভারতের নয়, এখন গবেষকরা ইতিহাসবিদরা একমত যে গোটা পৃথিবীতেই বেদের থেকে পুরনো কোনো বই এখন পর্যন্ত আর পাওয়া যায়নি, অর্থাৎ এটা পৃথিবীর প্রাচীনতম পুস্তক। কিন্তু যে প্রশ্নে বিতর্ক আছে তা হলো বেদ আদৌ কতটা প্রাচীন। আজ ইনসাইটে আমরা বেদ কতটা প্রাচীন, সেই সময়ের ভারতবর্ষ, সেই সময়ের ভারতবর্ষ নিয়ে যে ইতিহাস আমাদেরকে শেখানো হয়েছে, পড়ানো হয়েছে, তা আদৌ কতটা সত্যি, এই নিয়ে কথা বলবো। আমি একদম শুরুতেই এটা বলেছি যে বেদ প্রাচীনতম পুস্তক, এ নিয়ে বিতর্ক নেই, কিন্তু বেদ কতটা প্রাচীন এই বিতর্ক তো রয়েছে। হ্যাঁ, উত্তর দেব। প্রথমেই হাই টিভিতে আরেকবার আমাকে আহ্বান করার জন্য ধন্যবাদ জানাই, দর্শকদেরও ধন্যবাদ। বেদ প্রাচীন এটা তো এই মুহূর্তে বিতর্কিত নয়। সমস্যা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। কিউনিফর্ম লিপি, তার গিলগামেশ মহাকাব্যটা আর্কিওলজিক্যাল এভিডেন্স হিসেবে প্রাচীন। বেদের সমস্যা হচ্ছে বেদ বারবার করে অনুলিখন হয়েছে, লেখা হতো তালপাতায় বা কাপড়ের উপরে, ফলে প্রাচীন নিদর্শন পাওয়া যাচ্ছে না। এবার এটার সলিউশন ভাষাতাত্ত্বিকভাবে করা হয়েছে, ভাষাতাত্ত্বিক ইভলিউশনটাকে ব্যাক করতে করতে, ফলে এখন মোটামুটি অ্যাকসেপ্টেড যে বেদটাই সর্বপ্রাচীন। আর বেদের ভাষাটিও তো আজকের সংস্কৃতের মতো নয়, মানে বহুবার তার সংস্কার হয়েছে। প্রাচীনত্ব নিয়ে সমস্যা নেই, কিন্তু কত প্রাচীন মোটামুটি কোনো আন্দাজ বা বিতর্ক আছে? আমি তাও বলছি যে সব থেকে বেশি অ্যাকসেপ্টেড ডেটা কিছু আছে। দেখুন, ভারতের যে সমাজ ব্যবস্থা, তার যে বসতিগুলো, তার যে এভিডেন্স, সেটা এই মুহূর্তে চোখ বুঝে প্রায় ৯,০০০ বছর। কেন আমি বলছি, হরিয়ানাতে যে সেটেলমেন্টগুলো পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিকভাবে, ভিরানা একটি অঞ্চল, ৭,২৫০ বিসি। মেহেরগড়টা তো আমরা জানি পাকিস্তানের, ৭,৫০০ বিসি। অ্যাকচুয়ালি প্রস্তর যুগ থেকেই মানুষ ছিল, কিন্তু এগুলোকে বলার কারণ হচ্ছে এর পরপরে ধাতু আবিষ্কার হচ্ছে, ধাতুর ব্যবহার হচ্ছে। আগুনের ব্যবহার তো আগে শুরু হয়েছিল, বাড়ি তৈরি হচ্ছে, মেহেরগড়ে ইটের তৈরি বাড়ি আছে। তো ভারতের এই সমাজ ব্যবস্থাটা কিন্তু একটা কন্টিনিউয়েশন রয়েছে প্রায় ৯,০০০ বছর ধরে। মানে এখনো অব্দি ৯,০০০ পাওয়া গেছে, এর থেকে বলা যাচ্ছে না যে এটা ১২-১৫ তত পুরনো কিনা। যখন পাওয়া যাবে তখন বলা যাবে। মোটামুটি ১০,০০০টা আমরা ধরে নিই, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করি ধরে নিই। তার কারণ একটা আইসেজের সাথে একটা সম্পর্ক আছে। শেষ আইসেজ শেষ হবে, তারপরে মানুষজন বসতি স্থাপন করবে। এই মুহূর্তে জেনেটিক্যালি যেটা বলা হয় আফ্রিকা থেকে একটা অভিযোজন হয়েছে, সবটা মিলিয়ে ৪০,০০০ ৫০,০০০ বছর বলে লাভ নেই। মানুষ তো ছিলই, কিন্তু সভ্যতার যে বিবর্তনটা সেটাকে মোটামুটি ১০,০০০ মোটামুটি ধরা যেতে পারে। তো বেদটা যদি আরও পরে ধরি, এমনি তিলক বা ইউরোপিয়ান জ্যাকবি, ওনারা তো ৪,০০০ বিসি ৫,০০০ বিসি পর্যন্ত বলেছেন। তো এক্স্যাক্টলি বলা সম্ভব নয়, কিন্তু আজকের থেকে ১,৫০০ বছর তো আমরা পেছোতেই পারি। আমি দুভাবে আজকের আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে পারি। দেখুন, আমাদের হাতে একটা নির্দিষ্ট সময়, তার মধ্যে আমাদের আলোচনা করে নিতে হয়। এবার যদি শুধু বেদ নিয়ে আলোচনা করি, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে এই সময় কম পড়বে। কিন্তু তার থেকে ইন্টারেস্টিং সাইড হচ্ছে বৈদিক ভারত, যে ভারতবর্ষ সম্পর্কে আমাদের একটা ভাষা ধারণা আছে। এবং আমার বলতে কোনো অসুবিধা নেই, বহু তত্ত্ব যা এতদিন টেক্সট বুকেও পড়ানো হয়েছে যে বাইরে থেকে আর্যরা এসছে, তারা ভারত দখল করেছে, আর্যরাই আসলে বেদ নিয়ে এসছে, ইদানিং আস্তে আস্তে সেইগুলোকে সমস্ত ভুল বলে প্রমাণ করা হচ্ছে এবং তার প্যারালাল অন্য ধরনের তত্ত্ব সামনে আসছে। আমার মনে হয় রজতবাবু আলোচনাটা সেদিক থেকে করলে অনেক ভালো হয়। আপনার যে বইটি আমাদের আজকের আলোচনার কেন্দ্র বা আলোচনার যেখান থেকে শুরু বলতে পারেন, বৈদিক ভারত তথ্য, প্রত্নতত্ত্ব ও ইতিহাস, এই বইটি রজতবাবুর গবেষণালব্ধ ফল থেকে লেখা, এবং এর পাশাপাশি উনি ওই সময়ের ভারতবর্ষ নিয়ে একাধিক বই লিখেছেন। ওই সময়ের ভারতবর্ষ প্রত্নতত্ত্বের দিক থেকে এখনো পর্যন্ত কতটা, কারণ প্রত্নতাত্ত্বিক প্রমাণ না পেলে ইতিহাসবিদরা একবারে মানতে চান না যে এটা ওই সময় হয়েছে, এখনো পর্যন্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণ কতটা ভারতবর্ষকে, প্রাচীন ভারতবর্ষকে চিনিয়েছে? হ্যাঁ,
এবার ইতিহাসের একটু একটু বিস্তারিত বলি। ইতিহাস আমরা যেরকম পড়ি, আমরা পাঠ্যপুস্তকে যেরকম পড়ি, ইতিহাস আমাদের বিদেশি শাসকরা যেরকমভাবে পড়িয়েছেন, মানে ব্রিটিশ শাসনে যেভাবে ইতিহাসের গবেষণাগুলো এসেছে, স্বাধীনতার পরবর্তী যে গবেষণাগুলো হয়েছে, এবং বিদেশি প্রত্নতাত্ত্বিকরা কি বলছেন, প্রত্যেকের দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু আলাদা। আমরা যদি আপামর ভারতীয় সভ্যতা ধরি, আমরা সিন্ধু সভ্যতা বলতে আমাদের গড়পড়তা ইতিহাস বইতে যা পড়ি, হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাবিরা, এই মুহূর্তে রাখিগড়ি বা কালীবঙ্গান এসব নিয়ে আলোচনা হয়। কিন্তু আসলে সিন্ধু সভ্যতায় আজ পর্যন্ত প্রায় 4000 আর্কিওলজিক্যাল সাইট আবিষ্কার হয়েছে, 4000। এবং এর বিস্তারটা হচ্ছে, এবং এটা আমি বিদেশি প্রত্নতাত্ত্বিকদের কথা বলছি, আমি নাম বলে দিই। মার্ক কেনোয়ার একজন ব্রিটিশ প্রত্নবিদ। উনি 1986 থেকে 2007 হরপ্পার উপরে প্রত্নতাত্ত্বিক গবেষণা করেছেন। ওনাদের টিম, মেডো বলে একজন আছেন, শেফার বলে একজন রয়েছেন, এরকম বহু বিদেশি। আমি বিদেশিদের নামগুলো এই কারণে বলছি কারণ তারা আশা করি নিরপেক্ষ কথা বলবেন। আমাদের ভারতের ইতিহাসবিদদের মধ্যে তো ভাগাভাগি আছে, কেউ এক পক্ষ এরকম বলেন, আরেক পক্ষ ওরকম বলেন। তো বিদেশি গবেষকরা যেগুলো বলছেন তাতে আপনি আফগান ইরান বর্ডার থেকে শুরু করে সিমলা পর্যন্ত, এবং কাশ্মীর থেকে এই মুহূর্তে মহারাষ্ট্র তো ধরবেনই, কেরালা পর্যন্ত, এই পুরো বিস্তীর্ণ অঞ্চলটা কিন্তু সিন্ধু সভ্যতার ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। মানে আমরা যেটা ভাবতাম যে পাকিস্তানের পরে এখন মহেঞ্জোদারো, হরপ্পা, ওই অঞ্চলটা জুড়েই সভ্যতা বিকশিত হয়েছিল, আসলে তা নয়, তা কেরল পর্যন্ত ছিল। কেরল পর্যন্ত এভিডেন্স বেরিয়ে আসছে নতুন নতুন গবেষণায়। এবং সিন্ধু সভ্যতা, একটা সিন্ধু নদীকে ধরে তো বলা হয়েছিল, প্রাথমিক নামকরণ হয়েছিল। কেরলে তো সিন্ধু নদী নেই। না, কেরল কেন, মহারাষ্ট্রেও নেই। ইভেন একটু আশ্চর্যজনক যে উত্তরপ্রদেশে, যেটাকে আমরা আজকের মধ্য ভারতের উত্তরপ্রদেশ বলি, সেখানে 70টি আর্কিওলজিক্যাল সাইট পাওয়া গেছে, যেটাকে হরপ্পান বলছে। এটাকে সিন্ধু সভ্যতার বলা যাবে কি না, এটা খুব ডাউটফুল। আর একটা বিতর্কিত অধ্যায় তো আছে সরস্বতী নদী আদৌ ছিল কিনা, থাকলে কোথা থেকে বয়ে গেছিল, এই নিয়ে খুব বড় গবেষণা করেছেন রফিক মুঘল। তিনি পাকিস্তানের প্রত্নবিদ, তিনি বোস্টন ইউনিভার্সিটির প্রফেসর। তিনি সরস্বতী নদীর মরা খাত, হাকড়া, ঘগ্গর হাকড়া, ওদের পাকিস্তানে ওটাকে হাকড়া বলে, তার উপরে উনি প্রায় 176খানা আর্কিওলজিক্যাল সাইট উনি বার করেছেন, যেগুলো হরপ্পান। এবার নাম তো একটা দেওয়া হয় বোঝার সুবিধার জন্য, যে কোনো সভ্যতার ক্ষেত্রে প্রথম যেটা আবিষ্কার হয় তার উপরে নামকরণটা করা হয়। কিন্তু ক্রমশই, মানে মার্শালের আমলে বা রাখালদাস বন্দ্যোপাধ্যায় যখন মহেঞ্জোদারো আবিষ্কার করছেন, সেই আমলের থেকে ইতিহাসটা এত ছড়িয়ে গেছে, মানে আপনার এখন কোনটা সিন্ধু সভ্যতা, কোনটা হরপ্পান সভ্যতা, আর কোনটা বৈদিক সভ্যতা, এই নিয়ে কিন্তু নতুন করে ভাবনার সময় এসে গেছে। আমি একটু আমাদের দর্শকদের কাছে একটা বিষয় পরিষ্কার করে, অনেকে যারা একটু আধটু এইসব ব্যাপারে খোঁজ খবর রাখেন তারা ভাবছেন যে শুরু হলো বেদ নিয়ে, হঠাৎ সিন্ধু সভ্যতায় কেন চলে যাওয়া হলো। কারণ আমরা এখনো স্কুল কলেজে ইনফ্যাক্ট যে ইতিহাস পড়ি, সেখানে সিন্ধু সভ্যতা আর বৈদিক সভ্যতাকে আলাদা করেই দেখানো হয়, এবং বলা হয় বাইরে থেকে আর্যরা এসেছিল, তারা নিয়ে এসেছিল বেদ, তাদের সঙ্গে এসেছিল সংস্কৃত ইত্যাদি ইত্যাদি। এবং সিন্ধু সভ্যতা যেটা আবিষ্কার করেছিলেন ঘটনাচক্রে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, পরবর্তীকালে সেই সময় জন মার্শাল, যিনি আর্কিওলজিক্যাল সার্ভের প্রধান ছিলেন, তিনি বেশিরভাগ কৃতিত্ব নিয়েছিলেন, কিন্তু আমরা রাখালদাসকে মনে রেখেছি। আপনি রজতবাবু একটা বই লিখেছিলেন, সিন্ধু সভ্যতায় বৈদিক উপাদান এবং সিন্ধু লিপির পাঠ নিয়ে আমি আর একদিন আপনার সঙ্গে কথা বলবো, কারণ এই সময়ের মধ্যে কুলোবে না, ওটা এখনো পর্যন্ত একটা বিতর্কের বিষয়। আমি আপনাদের শুধু জানিয়ে রাখি, রজতবাবুর তা নিয়ে বিস্তারিত গবেষণা আছে এবং উনি সাজেস্ট করেছেন যে এর একটা এরকম অর্থ হতে পারে। আমরা এটা নিয়ে অন্য একদিন কথা বলবো। কিন্তু সিন্ধু সভ্যতায় বৈদিক উপাদান বলে আপনি প্রথমেই ওই ব্যারিয়ারটাকে ভেঙে দিলেন যে সিন্ধু সভ্যতা বৈদিক সভ্যতার বাইরে না। এটাকে এখন সব গবেষকরা মানছেন? না, অবশ্যই নয়। কিন্তু আমি যে গবেষণাগুলো করার চেষ্টা করছি, আমি যে প্রমাণগুলো আনার চেষ্টা করছি, এবং চেষ্টা করছি আর্কিওলজিক্যাল এভিডেন্স নিয়ে কথা বলার, তাতে একটা জিনিস বুঝতে হবে যে আসলে নামকরণগুলোর কোনো বেস নেই। মানে একটা নামকরণ করে দেওয়া হলো, কিন্তু তার নতুন নতুন আবিষ্কার কিন্তু দিকগুলো উন্মোচন করে। আমি খুব সিরিয়াস আলোচনা হচ্ছে, আমি একটা ছোট্ট হালকা কথা অনুমতি নিয়েই বলছি।
আমরা যারা 50 ঊর্ধ্ব বয়স, আমরা রেডিওতে একসময় শনিবার দিন আরব্য রজনী শ্রাবন্তী মজুমদার মিষ্টি সুরেলা গলায় বলতেন, প্রথমেই বলতেন আরব্য রজনী শুধু আলাদিন নয়, আলী বাবা নয়, পিনবার্ড নাবিকের গল্প নয়, আরো অজস্র কাহিনী। তো ভারতীয় সভ্যতায় এত অজস্র ধারা রয়েছে, এত অজস্র কালচার রয়েছে, আপনি কোনটাকে বৈদিক বলবেন আর কোনটাকে হরপ্পান বলবেন আর কোনটাকে সিন্ধু সভ্যতা বলবেন, এটা এখন মিলেমিশে একাকার হয়ে গেছে। কিন্তু আমি আপনাকে একটা জায়গায় একটু আলো ফেলতে বলবো যে সিন্ধু সভ্যতা মানে নগর সভ্যতা, আর বৈদিক সভ্যতা মানে গ্রামীণ সভ্যতা। এই একটা জেনারেল ডেফিনেশন ছিল। সিন্ধু সভ্যতায় যদি বৈদিক উপাদান থাকে তাহলে দুভাবে এটা হতে পারে যে হয় বৈদিক সভ্যতা মানেই গ্রামীণ সভ্যতা বা সিন্ধু সভ্যতা মানেই শুধু নগর সভ্যতা, এটা ভুল। অথবা একই সঙ্গে দুটো এক্সিস্ট করতো, যার জন্য সিন্ধু সভ্যতায় ওই মহেঞ্জোদারো শহরের ভেতরে বৈদিক উপাদান আপনি খুঁজে পাচ্ছেন। খুব ভ্যালিড প্রশ্ন। আমি যেটা শুরু করেছিলাম যে সিন্ধু সভ্যতায় 4000-এর উপরে আর্কিওলজিক্যাল সাইট পাওয়া গেছে, কিন্তু নগর কটা পাওয়া গেছে, মানে শহর বা নগর যা বলবেন। হরপ্পা মহেঞ্জোদারো, নগর মানে এরিয়া বড় হবে, সিটি, শহর মানে ছোট শহর আর কি। 4000-এর মধ্যে সিন্ধু সভ্যতায় শহর কটা পাওয়া গেছে, মানে যে কোনো এমনি মানুষকে জিজ্ঞাসা করলে 4-5টার বেশি নাম বলতে পারবেন না। আর যারা একটু পড়াশোনা করেন তারা হয়তো 20টা-25টা নাম বলতে পারবেন। আসলে 1 হেক্টরের থেকে বড় শহর এরকম 70টার মতো পাওয়া গেছে। তো 4000 আর্কিওলজিক্যাল সাইট বললাম, প্রত্নক্ষেত্র বললাম, তার মধ্যে 70টা নগর, তাহলে বাকিগুলো কি ছিল? এবং খুব সাধারণভাবে ভাবলেই বোঝা যায় যে কোনো নাগরিক সভ্যতা কিন্তু আসলে টিকে থাকে গ্রামের উপর নির্ভর করে। নগরের মানুষ তো চাষ করে না, খাবে কি? জামা কাপড় কোথায় উৎপাদন হবে? তো গ্রাম তো থাকতেই হয়, যে কোনো নগরকে ঘিরে সবসময় গ্রাম থাকে। আমরা খুব সহজেই, মানে অন্তত আজ থেকে 20 বছর আগেও আপনি হাওড়া থেকে বর্ধমান অবধি গেলে কটা শহর পেতেন? 100 কিলোমিটার, প্রচুর তো গ্রাম চারপাশে থাকে। তা আজকের দিনের সভ্যতাটাকে আপনি নাগরিক সভ্যতা বলবেন না গ্রামীণ সভ্যতা বলবেন? এভাবে অ্যাকচুয়ালি বলা যায় না। আর আরেকটা পয়েন্ট হচ্ছে, বেদ পড়লে পাতায় পাতায় পৌর নিগম নামগুলো যেটা থেকে এসছে, যে কথা, মানেই তো একটা শহর। তো বেদে এত অজস্রবার শহরের কথা বলা আছে, তাহলে বৈদিক সভ্যতায় শহর নেই বা কি করে আমরা বলতে পারি? আর সিন্ধু সভ্যতায় সবটাই বা শহর, সেটাও তো বলতে পারছি না। এরপরেও বড় কথা হচ্ছে, শহর তো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু আসলে বৈদিক সভ্যতা বলতে কি বুঝি? মানে বেদ তো এক গ্রন্থ, সেটা ধরুন এখনো গ্রন্থ থাকে। ধরুন আমি বাই বার্থ হিন্দু হই, আমাদের কাছে গীতা একটি ধর্মগ্রন্থ, তো সেটাই কি আমাদের সবটা নাকি? আমি একজন হিন্দু বলতে কি বোঝায়, মানে বাই বার্থ হিন্দু। তো বেদ বলতে কি বোঝায় বা বেদের সমাজ বলতে কি বোঝায়, এটা কিন্তু খুব পরিষ্কার নয় আর কি। কারণ ঋগ্বেদ এর উপর নির্ভর করে কথা বলছি, সত্যি ঋগ্বেদ কতজন পাঠ করত সেদিনের সমাজে? সম্ভব না তো। শিক্ষার হার কত ছিল? এবং আমার মনে হয় সামাজিক বাধাও ছিল, সবাই যে বেদ অ্যাক্সেস করতে পারতো। প্রথম কথা, সবাই তো স্বাক্ষরই নয়, আগে এটাতে আসতে হবে। মানে যখন ইংরেজরা ভারতে এসেছে, আমার যতদূর মনে পড়ছে 1911 পপুলেশন সেন্সাস রিপোর্ট অনুসারে 6% ছিল শিক্ষিতের হার। তাহলে আজ থেকে আমি 4000-5000 বছর আগে গেলে সমাজে শিক্ষিত মানে লিটারেট সংখ্যা কত? আসলে এই শিক্ষার ব্যাপারটা আমাদের এখানে এখন ডিগ্রিটা শিক্ষার একটা মাপার জায়গা হয়ে গেছে, মাপার বিষয় হয়ে গেছে। কত তার ডিগ্রি, সেই অনুযায়ী সে কত শিক্ষিত। কিন্তু আগে বোধহয় শিক্ষা মানে যার যেটা প্রয়োজন সে সেটা শিখবে, যিনি বণিক বাণিজ্য করবেন তিনি হিসাবটা শিখে নেবেন। কিন্তু বেদ তো সবার আমজনতার লাগবে না, সেই জন্য বেদ সবাই শিখবেন না। এমনকি ধরুন মহাভারত যদি আমি ধরে নিই, মহাভারত হচ্ছে বৈদিক সমাজ, বেদ অনুসারী মানুষই থাকতেন সেই সময়। সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে কে কে অস্ত্র শিক্ষা করতে পারবে তার সম্পূর্ণ তালিকা আছে। এবং সেই জন্য কর্ণ যখন লড়তে আসছেন অর্জুনের সঙ্গে, তিনি যেহেতু রাজার ছেলে নন, তিনি রাজার ছেলের সঙ্গে লড়তে পারবেন না। কে শিখতে পারবে, কে কার সঙ্গে লড়তে পারবে, সবকিছুই সেখানে পুরো সামাজিকভাবে ডিফাইন্ড ছিল। ঠিক, ফলে বেদ যে আমজনতা পড়বে তার কোনো সুযোগই ছিল না। আমি সেটা বলছি না। ইনফ্যাক্ট
বেদ তো বোধহয় লেখার ব্যাপারই ছিল না, শুনে শুনে ওটা মনে রাখতে হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। না, আমি প্রশ্নটা এই কারণে তুললাম, আমরা ইতিহাস যারা পাঠ করি বা যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন, বৈদিক সভ্যতা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, মানে তার নিদর্শন কি, কোন আর্কিওলজিক্যাল এভিডেন্স থেকে আপনি বলবেন এটা বৈদিক আর এটা বৈদিক নয়, এই জায়গাটা খুব গোলমেলে আর কি। আমি এই জন্য এই জায়গাটাই আপনাকে বলছি একটু আলোকপাত করতে, যে ধরুন বেদে আমরা অনেক দেবতার নাম পাচ্ছি একদম বেদের শুরুর থেকে, ঋগ্বেদ থেকেই, কিন্তু সিন্ধু সভ্যতায় কি আমরা কোনো দেবদেবী পেয়েছি? সিল পেয়েছি, সেখানে কিছু ছবি আছে যেটাকে দেবতা বলে অনেকে মনে করছেন, কিন্তু সঠিকভাবে দেবতা বা যজ্ঞ এর কোনো নিদর্শন ওই শহরগুলোতে মহেঞ্জোদারো বা হরপ্পায় পাওয়া গেছে? ঠিক ঠিক। আচ্ছা, দুটো কথা বলি। এক হচ্ছে, বেদে বহুবার শিব নামটা রয়েছে, কিন্তু মানে অনেক সময় বলা হয় যে শিব বৈদিক দেবতা নয়, কিন্তু ঋগ্বেদে শিব নাম রয়েছে, বা আরো বড় করে রুদ্র দেবতার নাম রয়েছে, কপর্দি মানে জটাধারী, এই কথাগুলো কিন্তু বেদের একদম, বেদের যে সংস্কৃত তাতে রয়েছে। এবার শিব কেন প্রসঙ্গে আনলাম, শিবের কথা বারবার করে বলা আছে। 1933 বা 36 হবেন এম.এস. ভার্টস, তিনি হরপ্পা খনন করে শিবলিঙ্গ পেয়েছেন, তার ছবি পাওয়া যায়, অফিসিয়াল ছবি আছে। শিবলিঙ্গটা কিন্তু হরপ্পা নগরের খনন করেই পাওয়া গেছিল। দ্বিতীয় আরেকটি মিনিয়েচার শিবলিঙ্গ পাওয়া গেছে কালীবঙ্গানে। কালীবঙ্গান হচ্ছে রাজস্থানের একটি বড় হরপ্পান সাইট আর কি। মানে লিঙ্গ পুজো হতো বলে মনে করছে? 100% হতো, 100 হতো, কারণ মানে প্রচুর জাদু মূর্তি বলছেন আজকাল, মানে যেগুলো আমাদের ঘরে ঘরে দেখবেন, ছোটবেলাতেও হতো, লক্ষ্মী প্রতিমা, বিভিন্ন প্রতিমা, আমাদের মা মাসিরা পুজো করতেন, প্রচুর মূর্তি পাওয়া গেছে, মানে লোকজ দেবতা এই ধরনের। সিন্ধু সভ্যতায় প্রচুর পাওয়া গেছে। যজ্ঞবেদী বহু জায়গায় পাওয়া গেছে, যজ্ঞবেদী কালীবঙ্গান তো 100% পাওয়া গেছে, ধোলাবিরা, আরো বেশ বানাওয়ালি, এরকম বেশ কয়েকটা জায়গায় যজ্ঞবেদী পাওয়া গেছে। এবং কয়েকটা জায়গায় যে যজ্ঞবেদী ক্লেম করছে সেগুলো কেউ বলছে না এটা যজ্ঞবেদী নয়। আমি অন্তত 10-15টা এরকম জায়গার নাম জানি যেখানে যজ্ঞবেদী পাওয়া গেছে। ডিসপিউট রয়েছে জায়গা নিয়ে, কেউ বলছে না ওটা এমনি চুলা, আগুনের চুলা, কেউ বলছে না এটা বেদী। মানে আমরা টেক্সট বুকে যে ধরনের ইতিহাস পড়ি তা ওই মহেঞ্জোদারো এবং হরপ্পা যে আবিষ্কার হয়েছিল তারপরে লেখা যে টেক্সট, তার বাইরে আর সেটা আপডেট হয়নি। যেগুলো হয়েছে বিদেশি, বারবার করে বিদেশি বলছি, ইটালিয়ান, ফ্রান্সের, ব্রিটেন, আমেরিকান প্রচুর আর্কিওলজিস্ট কাজ করেছেন। জেন ম্যাকিনটস, অসাধারণ বই আছে, 2008 সালের বই, উনি একজন আর্কিওলজিস্ট, মানে সিন্ধু সভ্যতা পার্সপেক্টিভের উপরে ওনার পুরো বই পড়া উচিত আর কি। মানে আমরা ভারতীয়রা খুব একটা পড়ি না, আমরা ভারতের যে কোনো বই পড়ে একটা ধারণা করে নিই বা ম্যাগাজিন পড়ে ধারণা করে নিই, বিদেশিদের লেখাগুলো পড়া উচিত। আমি বলছি না বিদেশিরাই ভালো লেখা লেখেন, তা নয়, কিন্তু একটা মাথায় রাখতে হবে তাদের কোনো পক্ষপাতিত্বের দায় নেই। এইরকমই একটা আর্কিওলজিক্যাল সাইট থেকে সম্প্রতি একটা রথ পাওয়া গেছে। এই রথটা যখনই সামনে এসেছে তখনই একটা নতুন করে বিতর্ক মাথা চাড়া দিয়েছে, কারণ রথের সামনে ঘোড়া, এটা বলা হয় যে আর্যরাই ঘোড়া নিয়ে এসেছিল, ঘোড়া সিন্ধু সভ্যতায় নাকি ছিল না। কিন্তু যদি এখানে দেখা যায় 8-9 হাজার বছর আগের রথ পাওয়া যাচ্ছে, তো রথটা টানতোকে? না, এটা 8-9 হাজার নয়, এটা হচ্ছে ব্রোঞ্জ এজ, মানে ধরুন 2000 বিসি ধরুন, এই কালটা নির্ণয় যেটা হয়েছে সানাউলি যেটা পাওয়া গেছে। রথ আগে থাকতে পারে, কিন্তু উত্তরপ্রদেশের বাগপথ যে সানাউলি জায়গাটার নাম, ওর কাছেই বারানাবত হচ্ছে পাণ্ডবদের সেই জ্বালিয়ে দেওয়ার একটা গল্প রয়েছে, দুর্যোধন পাণ্ডবদের বধ করার চক্রান্ত করেছিলেন, মহাকাব্যে যেটা আছে। কিন্তু বারানাবত স্থানটা কিন্তু এই সনাউলির কাছে, ওখানেও কিছু প্রত্নতাত্ত্বিক এভিডেন্স পাওয়া গেছে পুরনো বসতি। তো সনাউলির যে 3টে রথ পাওয়া গেছে ব্রোঞ্জ যুগের, সেটা 2000 বিসি, মানে ধরুন নর্মালি যে কথাটা প্রচলিত আছে আর্যরা ভারতে এসে সে আক্রমণ করেছে, সে কালটাও নির্ণয় করা হয় 1400-1500 বিসি। এবার আমার তো প্রথম প্রশ্নটাতেই গন্ডগোল রয়েছে যে আর্য জাতি বলে তো কিছু হয় না, এটা তো বহু দিক থেকে প্রমাণিত হয়ে গেছে। দেয়ার ইজ নাথিং নেমড এরিয়ান রেস, আর্য জাতি বলে তো কিছু হয় না, মানে এটা তো একটা সংস্কৃতি, এটা একটা কালচার। ফলে আর্যরা আসা
এবং আর্যদের সঙ্গে ঘোড়া আসা, এই দুটোই গল্প, এটাকে আপাতত আর কোনো রকম- আর্য আসা আগে প্রথমে তো বলতে হবে আর্য কারা, তবে না তারা আসবে কি আসবে না। আপনি কাকে বলছেন আর্য, সেই জায়গাটা তো ক্লিয়ার করতে হবে। আর সেটা তো একটা ব্যাখ্যা তো ম্যাক্স মুলার বা উইলিয়াম জোন্স সেই সময় দিয়েছিলেন যে এই মানে রাশিয়া আর এশিয়ার বর্ডারে কিছু না মানুষ না না, ছিলেন। একদম না, একদম না। আপনার ম্যাক্স মুলার শেষ জীবনে ওনার 1893 সালে উনি জার্মানির ইউনিভার্সিটিতে উনি পরিষ্কার বলছেন যে আর্য রেস বলে কিছু হয় না। আমার আগের বক্তব্য ছিল, ম্যাক্স মুলার স্বীকার করেছেন এরিয়ান রেস, এরিয়ান ব্লাড বলে কিছু হয় না, জেনেটিক্যালি কোনোভাবে প্রমাণ করা যায়নি। মানুষ মাইগ্রেটারি, সবসময় এই দেশ থেকে ও দেশ যাচ্ছে আসছে, কিন্তু আর্য জাতি একটা জাতি যেটা আমরা অভ্যস্ত কি যে মঙ্গল একদল চলে এসছে বা হুন একদল চলে এসছে, এরমভাবে আর্য জাতি কিছু আইডেন্টিফাই করা যায়নি, জেনেটিক্যালি করা যায়নি, নৃতাত্ত্বিকভাবে আইডেন্টিফাই করা যায়নি যে এই লোকগুলোকেই আর্য বলা যাচ্ছে। রাখিগড়ি ডিএনএ নিয়ে অনেক কাজ হয়েছে এই মুহূর্তে। নীরজ রায় একজন খুব বড় জেনেটিক্সের উপরে কাজ করছেন। বসন্ত সিন্ধে, তিনি ডেকান ইউনিভার্সিটি থেকে রাখিগড়ি খনন করে গবেষণা করলেন, প্রচুর রিপোর্ট বেরিয়ে এসছে। আর্য জাতি বলে কিছু হয় না। তাহলে এই যে রথ পাওয়া গেল সোনাওয়ালিতে, এই রথ ঘোড়াতেই টানতো এবং সেই ঘোড়া হ্যাঁ। ভারতবর্ষেই ছিল অবশ্যই, এবং আমি ছবিও দিয়েছি যে ওই রথ চালনার জন্য যে চাবুক পাওয়া গেছে, সেই চাবুকটা ঘোড়ার ইয়েতেই হতো আর কি। মানে ঘোড়াকে পরিচালনা করতেই ওই চাবুক লাগে। হ্যাঁ, ওই চাবুক, গরুর গাড়ি নয় না ওটা। না না, একদম নয়। আর ঘোড়া, যেটাকে আমরা ঘোড়া বলে চিনি আজকের দিনে, সেই ঘোড়ার এভিডেন্স ভারতে বহুদিন ধরে। দিলীপ কুমার চক্রবর্তী, উনি অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রত্নবিদ এবং প্রচুর ওনার বই আছে। আমি অক্সফোর্ড বারবার করে বলছি আর কি, আশা করে নেই আমরা যে বাইরে তারা নিরপেক্ষ হবেন আর কি। ভারতীয় কেউ কিছু বললেই তো একটা সমস্যা হয়ে যায় আর কি। তো দিলীপ কুমার চক্রবর্তীর বইগুলোতে উনি পরিষ্কার 5000 BC থেকে উনি ঘোড়ার এভিডেন্স দিয়েছেন। বিভিন্ন জায়গায় ঘোড়ার হাড় পাওয়া গেছে, ঘোড়ার কঙ্কাল পাওয়া গেছে, বহু বহু নিদর্শন পাওয়া গেছে। এইবারই একটা ইন্টারেস্টিং প্রশ্ন মাথায় আসে যে যদি সানাউলিতে দেখা যায় যে রথ, এবং সেই রথ ঘোড়াই ব্যবহার হতো ওই রথ টানার জন্য, এবং অনেকটা সাদৃশ্য আছে যে একজন যোদ্ধা যে ধরনের রথ ব্যবহার করেন দেখতে অনেকটা সেরকম, তাহলে এই রথ যুদ্ধে ব্যবহার হয়েছে। সানাউলি জায়গাটাই তো এরা মানে কেউ কেউ বলছেন যে ওটা সৈন্য শিবির, মানে সেনাবলি থেকে নামটা অপভ্রংশ হয়ে সানাউলি হয়েছে, এটা প্রুফ নেই, আলোচনার স্তরে আছে আর কি। ওই জায়গাটাই সৈন্যদের শিবির। যুদ্ধ তো অবশ্যই হতো, যুদ্ধ চিরকাল হয়েছে, আজও হয়, ভবিষ্যতে হবে। মানুষ যুদ্ধ না করে থাকতে পারবে না। বরাবর যুদ্ধ হয়েছে, সিন্ধু সভ্যতায় বহু যুদ্ধের এভিডেন্স আছে, নতুন নতুন প্রচুর তথ্য উঠে এসছে। বহু নগর বহু জ্বালিয়ে দেওয়া হয়েছে, একদম আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, একাধিক এভিডেন্স পাওয়া গেছে। এগুলো পড়ছে না বা পড়ানো হচ্ছে না বা রিপোর্টে আসছে না, কিন্তু আমি যে কথাগুলো বলছি সমস্তটা কিন্তু বিদেশি আর্কিওলজিস্টদের এভিডেন্স থেকে বলছি কথা। এবার সেই প্রশ্নটা করি, এই যে মহাভারতের ঘটনা, রামায়ণের ঘটনা, এ কি আদৌ বৈদিক ভারতের ঘটনা, অর্থাৎ সেটা ঐতিহাসিক, নাকি যেটা বলা হয় মিথ বা মাইথোলজি? যদি রথ পাওয়া যায়, ঘোড়া পাওয়া যায়, এই বিতর্কটা আরো জোরদার হবে যে অ্যাকচুয়ালি আমরা যাকে মাইথোলজি বলে মনে করছি সেটা ইতিহাস। কিছু তো সম্পর্ক আছে। দেখুন, যখন কিছু লেখা হয়, যে কোনো কাহিনী যখন লেখা হয়, পয়েন্ট হচ্ছে ট্রয় নগর আবিষ্কার হয়েছিল কিন্তু ইলিয়াড ওডিসি থেকে গবেষণা করতে করতে। পরবর্তীকালে ট্রয় অনেক দিন ধরে হারিয়ে গেছিল, আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া গেল, তখন বলা হলো যে এই গল্পটা ঐতিহাসিক, এটা মাইথোলজি নয়। এক্স্যাক্টলি। তাহলে একটা দিন এরকমও আসতে পারে স্পেসিফিক এভিডেন্সের ভিত্তিতে বলা হবে যে মহাভারতের ঘটনা আসলে ঐতিহাসিক। অ্যাকচুয়ালি আমি বলি এটা আসার সম্ভাবনা খুবই আছে। আমাদের এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বিবি লাল, উনি তখন ডিরেক্টর ছিলেন, উনি রামায়ণের স্পটগুলোকে লোকেট করে সেখানে বেশ কিছু খনন কার্য চালিয়েছিলেন, মহাভারতেরও বেশ কিছু খনন কার্য চালিয়েছিলেন। উনি একটা টাইম ফ্রেম তখন বলেছিলেন, হস্তিনাপুর থেকে শুরু করে যেই যেই জায়গাগুলোকে আমরা চিনি, ধরুন দ্রুপদ রাজা, মহাভারতে দ্রুপদ রাজার রাজধানী হচ্ছে কাম্পিল্য। কাম্পিল্য মানে দ্রুপদ রাজার কাম্পিল্য মানে বলছি পাঞ্চাল তো দুভাগ হয়ে গেল, দ্রোণাচার্য গিয়ে ভাগ করে দিল, একটা অংশ দ্রুপদ রাজার রয়ে গেল, তো তার রাজধানী তখন কাম্পিল্য। যে কাম্পিল্যটার আজকের নাম কাম্পিল,
সেখানের এভিডেন্সে কিন্তু আপনার আজকে এই মুহূর্তে আমি বলছি লাস্ট 10 বছরের মধ্যে যা গবেষণা হয়েছে তাতে 2300 বিসির কিন্তু অনেক নিদর্শন পাওয়া গেছে ওখানে কাম্পিল নগরে। এবং ইতিহাসের যে কাল নির্ণয় করে মোটামুটি আপনার পটারির উপরে মৃৎপাত্রের ধারা থেকে, অ্যাকচুয়ালি সবগুলো তো আপনার কার্বন 14 টেস্ট করা যায় না, এর সাথে অনেক জীবাশ্মের গল্প থাকে। অনেক সময় দেখবেন থার্মোলুইসেন্স পদ্ধতিতে টাইমটাকে পৌঁছতে হবে। তো উত্তরপ্রদেশ জুড়ে মানে আমি 15 এবং 16 সালে দুজন গবেষক আলাদা আলাদা বই লিখেছেন। একজন নাম বলছি আপনার ডক্টর জেবা ইসলাম, উনি আলিগড়ের অধ্যাপক। আরেকজন হচ্ছেন ডক্টর জামিল আহমেদ, উনি এলাহাবাদে কলেজের প্রফেসর, পিএইচডি ডক্টরেট। ওনারা আপার গাঙ্গেয় লোয়ার গাঙ্গেয় এই বেল্টের প্রচুর প্রত্নতাত্ত্বিক গবেষণার এভিডেন্স সামনে রেখেছেন। তাতে এই অঞ্চলগুলোতে মানে আমার আজকের উত্তরপ্রদেশ, তার গাঙ্গেয় অববাহিকা মানে গঙ্গা যমুনা দোয়াব, এই অঞ্চলে ডক্টর জামিল আহমেদ 600 আর্কিওলজিক্যাল সাইটের কথা বলছেন যেগুলো ওই সময়কার। তো ওখানে তো মানুষজন থাকতেন, তারা এই ব্যবহার করতেন, এই মৃৎপাত্র, এই তার বাড়িঘরের ধারা। তো এই মানুষগুলো কারা? মানুষগুলো তো যাযাবর নয়, তারা তো ওখানে থাকতেন, দীর্ঘদিন ধরে বসবাস করেছেন। তারা কি কি দ্রব্যাদি ব্যবহার করতেন, গয়নাগাটি কি ব্যবহার করতেন, অস্ত্রশস্ত্র কি ছিল, সমস্ত কিছু তো পাওয়া যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত এটা বলা যাচ্ছে না যে মহাভারত ঐতিহাসিক ঘটনা। মহাভারত আপনি কিভাবে বলবেন? মানে চরিত্রগুলো আপনি ধরুন বললাম যুধিষ্ঠির, কিভাবে প্রমাণ করবেন? একটা আপনি কঙ্কাল পেলেন, ধরুন হতো না, কারণ দাহ হয়ে যেত। আর যুধিষ্ঠির তো স্বর্গারোহণ কি সব করেছিলেন। আমি ধরে নিলাম যে দ্রোণাচার্য মারা গেছে, দাহ করা হতো। তো আচ্ছা, যদি যে কঙ্কালও পাওয়া যায়, তার গায়ে তো লেখা থাকবে না, আপনি কিভাবে প্রমাণ করবেন? ফলে কখনোই এটা 100% প্রুফ করা যাবে না। কিন্তু একটা বিতর্ক রয়ে গেছে মহাভারতের সময়। ইনফ্যাক্ট এই নিয়ে কাজ হচ্ছে, একাধিক গবেষক, এবং আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেক গবেষকদের ইন্টারভিউ দেখেছি সোশ্যাল মিডিয়ায়, যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রমাণের সঙ্গে দাবি করেছেন মহাভারত ঠিক কখন ঘটেছে, রামায়ণ কখন ঘটেছে। সব থেকে বেশি যে প্রমাণগুলোকে সামনে আনা হয়েছে তা অ্যাস্ট্রোনমিক্যাল, কারণ পৃথিবীর ওপরে অনেক পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু তারা, গ্রহ, নক্ষত্রের যে পজিশন, এই পজিশন এদিক ওদিক করার ক্ষমতা মানুষের নেই। এবং কথা বলতে বলতে আমরা রামায়ণ এবং মহাভারতের প্রসঙ্গে এসেছি। একটু আগেই আমরা রামায়ণ এবং মহাভারত নিয়ে কথা বলছিলাম যে এগুলো আদৌ ঐতিহাসিক ঘটনা কিনা। ইন্টারেস্টিংলি রজতবাবু বলছেন যে এখন আমরা যে সময় বাস করছি সরাসরি এটা ইতিহাস নয়, স্রেফ গল্প বলে উড়িয়ে দেওয়ার সময়ে আমরা নেই। আমি নীলেশ ওকের ইন্টারভিউ দেখেছি, যিনি কাজ করেছেন অ্যাস্ট্রোনমি নিয়ে। মহাভারতের মধ্যে প্রচুর অ্যাস্ট্রোনমিক্যাল উল্লেখ আছে যে নক্ষত্রের এই পজিশন, এই অবস্থান, সেগুলোর মাধ্যমে উনি দাবি করেছেন যে মহাভারত 6000 বছরের বেশি প্রাচীন, খ্রিস্ট জন্মের আগে, মানে আজকে থেকে অন্তত 8000 বছর আগে। এই গবেষণাগুলো আমি পড়েছি। নরহরি আচার স্টিমুলেশন পদ্ধতি, কম্পিউটার সিমুলেশন পদ্ধতি, ওই পদ্ধতিতে ওই গ্রহ নক্ষত্রগুলো কতদিন বাদে কোন অবস্থানে যান এটা ব্যাক ক্যালকুলেশন করে উনি যে কালটা নির্ণয় করেছেন অত প্রাচীন নয়। বেসিক্যালি এটাকে 2500 থেকে 3000 বিসি অবধি পেছোতে পারে, তার বেশি পেছানো যাবে না আর কি। মহাভারতের যুগ আর ঋগ্বেদের যুগ কিন্তু একটু তফাৎ আছে, মানে বৈদিক যুগটা হয়তো আর একটু পেছোতে পারে, কিন্তু মহাভারত ওর বেশি পেছানো যাবে না আর কি। আর বিবি লাল যে উনি প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দিয়েছিলেন সেটা 1600-1700 বিসি এরকম, সেই আমলে উনি কিছু মৃৎপাত্রের উপরে, ওদের টেকনিক্যাল টার্ম আছে, ধূসর মৃৎপাত্র, গৈরিক বরণ মৃৎপাত্র, কালার্ড, পিজিডাব্লিউ, এসব নানা রকম নাম আছে আর কি। কোন যুগে ওই মৃৎপাত্রের ব্যবহার হতো তার উপরে বিচার করা হয়, যদি এটাও খুব বিতর্কিত আর কি, মানে এক কথায় বলা যায় না। বিবিলাল প্রথম যেগুলো বলেছিলেন সেটা পিজিডাব্লিউ মানে পেইন্টেড গ্রে ওয়্যার, ধূসর রঙের, তার মধ্যে ছবি আঁকা, তাই দিয়ে একটা কাল নির্ণয় করে উনি 1200 থেকে 1400 বিসি এসছিলেন। শেষ বয়সে উনি বললেন যে না, অচার কালার্ড পটারি মানে গৈরিকটা মানে হচ্ছে মাটিতে লোহা থাকলে লোহা মিশে গেলে একটা লালচে, লোহা থেকে লাল হবে, হ্যাঁ, ওইখানের মাটি দিয়ে যদি তৈরি করা হয় মৃৎপাত্র, তাহলে ওরা একটা গৈরিক রং ধারণ করে আর কি।
তো গৈরিক ওইটার কাল নির্ণয় করে এখন যে আর্কিওলজিক্যাল এভিডেন্স বেরোচ্ছে সেটা কিন্তু 2500-3000 বিসি অবধি চলে যাচ্ছে, কিন্তু তার আগে যাচ্ছে না এখনো পর্যন্ত। কিন্তু অ্যাস্ট্রোনমিক্যাল এভিডেন্স দিয়ে অনেকে বলছেন যে এটা তার আগে হওয়ার কথা। অ্যাস্ট্রোনমিক্যাল এভিডেন্সে না, আমি আপনাকে যেটা বললাম, আপনি ডক্টর ওকের কথা বললেন, উনি তো একমাত্র নন, আরো অনেক গবেষক অনেক কাজ করেছেন, রাজবেদাম আছেন, তিনি অনেক বেদ আছেন, অনেক আছেন। তো অধিকাংশের ঐক্যমতে কিন্তু অত পেছনে যাচ্ছে না, মানে ডক্টর ওক যেটা বলেছেন ওটা এক্সট্রিম আর কি, অতটা দূর অবধি যাচ্ছে না। কিন্তু মহেঞ্জোদারো এবং হরপ্পা এই দুটো শহর মোটামুটি ভাবে খ্রিস্ট জন্মের 2500 বছর আগের থেকে 1700 বছর আগের এই 700-800 বছর অত্যন্ত উজ্জ্বল জায়গায় ছিল এটা বলা হয়, এবং সেই সময়ে যে সিল ব্যবহার হতো বাণিজ্যের জন্য, সেই সিল পাওয়া যাচ্ছে অন্যান্য সভ্যতায়, মিশরে, মেসোপটেমিয়ায় পাওয়া যাচ্ছে। তার মানে বলা হচ্ছে যে এখান থেকে বাণিজ্য হতো। ইনফ্যাক্ট সিন্ধু সভ্যতার বাণিজ্য নিয়ে আপনি একটা আলাদা পুরো গোটা বই লিখেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সময়টায় মহেঞ্জোদারো বা হরপ্পা তার উজ্জ্বল অবস্থানে ছিল, সব থেকে বেশি গৌরবজনক সময় যাদের ছিল, সেই সময়ে ভারতে তো বৈদিক সমাজ, বৈদিক ওই সমাজটা বলা খুব মুশকিল। ভারতীয় সমাজ বলবেন মানে সব সময় সমাজটা না খুব মিক্সড একটা থাকে। ধরুন আজকের ভারত, আপনি কি এক কথায় বলতে পারেন যে এটা হিন্দু সমাজ, এটা বৌদ্ধ সমাজ? কিন্তু আমি এই জন্য বলছি, ধরুন মহাভারত বা রামায়ণ, এই যদি আপনি দেখেন সেখানকার সামাজিক যে রীতিনীতি, যা যা আচার মেনে চলা হচ্ছে, এটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে এটা বৈদিক সমাজ। যজ্ঞ হচ্ছে, কথায় কথায় যজ্ঞ, সন্তান না হলে যজ্ঞ, রাজ্য দখল করবার আগে যজ্ঞ। এখানে আমার একটু বক্তব্য আছে। মহাভারত আসলে ভালো করে খেয়াল করে দেখুন, একটি বংশের কাহিনী, একটি রাজবংশ, যেটা ভরত বংশ, শান্তনু তার পুত্র ইত্যাদি, ব্যাসদেব যিনি তিনিও প্রকারান্তরে ওদের পিতা। বংশের একটা কাহিনী, বংশের ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, জ্ঞাতি সংঘাত, এটা তো সমগ্র ভারত নয়। মানে একটা মহাভারত কাহিনীটাকে আপনি সমগ্র ভারতের সমাজ তো ধরতে পারেন না। রামায়ণও তাই, একটি বংশের কাহিনী। তার পিতৃসত্য রক্ষা করতে সে চলে যাচ্ছেন, তারপরে তার স্ত্রী অপহরণ হচ্ছে, যুদ্ধ করছেন উনি, তদানীন্তন অন্য সংস্কৃতির মানুষজনদের নিয়ে গিয়ে, যাদের বানর বলছেন, তাদেরকে নিয়ে গিয়ে রাবণকে পরাস্ত করছে। আসলে একটি পারিবারিক কাহিনী, আপনি ভালো করে দেখুন। এই কাহিনীগুলো কোনোটাই কিন্তু সমগ্র ভারতকে নিয়ে নয়। মানে আপনি বলতে চাইছেন যে যখন একটা প্রান্তে, ভারতবর্ষ বিশাল দেশ এবং ভারতীয় উপমহাদেশ আরো বড় একটা ব্যাপার, একটা প্রান্তে যখন মহাভারতের ঘটনা ঘটছে, তখন আরেকটা প্রান্তে সম্পূর্ণ অন্যরকম কিছু মানুষ, সম্পূর্ণ অন্যরকম সবসময় তাই হয়। আপনি যে কোনো বড় দেশে, মানে বড় জায়গায় দেখবেন, জেলায় জেলায় বা রাজ্যে রাজ্যে কৃষ্টি বদলায়, সংস্কৃতি বদলায়। আপনি যে ব্যবসার কথা বললেন না, আমি আপনাকে মহাভারতের একটা রেফারেন্স দিই। যখন রাজস্ব যজ্ঞ হচ্ছে, অশ্বমেধ যজ্ঞ হচ্ছে, অর্জুন, যুধিষ্ঠিরের বিভিন্ন ভাইরা তো বিভিন্ন দিকে যাচ্ছে, তখন খেয়াল করে দেখবেন কুরুক্ষেত্র যুদ্ধের পরে জয়দ্রথ তখন মারা গেছে। জয়দ্রথ হচ্ছে তার পাণ্ডবদের এক বোনের ভগ্নিপতি, মানে দুঃশলা হচ্ছে দুর্যোধনের স্ত্রী। অর্জুন যখন ওখানে যাচ্ছে, তো অশ্বমেধ যজ্ঞ, রাজস্ব যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ এর কিছু নিয়ম ছিল, তো ওই কাহিনীতে পাবেন যে ওটা অশ্বমেধই, যে তখন দুঃশলা তখন বিধবা, সে প্রথমে অনেক ধনরত্ন অর্জুনকে দিয়ে দিচ্ছে, মানে যুদ্ধে যাচ্ছে না আর কি। ওটার নিয়ম হচ্ছে ঘোড়া যদি আপনি থামান তাহলে যুদ্ধ হবে, না থামালে আপনাকে কিছু রাজকর দিতে হবে ওই যজ্ঞের জন্য। এটা নিয়ম ছিল তখনকার দিনে। অর্জুন যখন ওখানে যাচ্ছে, সেটা সিন্ধু প্রদেশ, খেয়াল করুন, মানে অর্জুনরা কোথায় আছে না, হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ, আজকের দিল্লি ওই বেল্ট, ওখান থেকে সিন্ধু প্রদেশ যখন যাচ্ছে, ওরা কিন্তু যুদ্ধ করছে না, ওরা আগেই ধনরত্ন দিয়ে দিচ্ছে। তো ওদের ধনরত্নের উৎস কোথায়? বাণিজ্য হলেই তো ধনরত্ন আসে। ধনরত্ন তো এমনি এমনি আসে না। ধনরত্ন মানে তখনকার দিনে তো আর আজকের দিনের মতো টাকা মুদ্রা অন্যরকম ছিল। আপনি সম্পদশালী কিভাবে হতে পারেন? বৈদেশিক বাণিজ্য ছিল। আপনি সিন্ধু প্রদেশটা যেটা বলছেন, সেই জায়গাটাই কিন্তু আপনার আজকের দিনের মহেঞ্জোদারো দাঁড়িয়ে আছে। নাম তো বদলে গেছে। এক্স্যাক্টলি, মানে আপনি বলছেন যে ইট ইজ আ বিজনেস ক্যাপিটাল বা বাণিজ্য নগরী, যেরকম আজকের দিনে মুম্বাই যেরকম আছে, আরো 5টা শহর আছে 100 ভাগ। শিলংয়ে গিয়ে আপনি যদি বলি এটা ভারতবর্ষের বাইরে বা ভারতীয় সংস্কৃতির বাইরে, 100 ভাগ। আপনি মহেঞ্জোদারোর খুব কাছেই চানহুদরো নগরটা আবিষ্কার হয়েছে, অনেক আগেই আবিষ্কার হয়েছে। চানহুদরোটাকে শিল্প নগরী বলা হয়।
কারখানা রয়েছে, ওখানে প্রস্তুত হয়, ওই আইটেমগুলো সমুদ্রপথে পারস্য পর্যন্ত চলে যাচ্ছে, পারস্য উপসাগর দিয়ে বেয়ে নগরী, উরুক নগরী, তখনকার মেসোপটেমিয়া, ব্যাবিলনে চলে যাচ্ছে। এই বাণিজ্যগুলো হচ্ছে, ওদিক থেকে সোনা আসছে, রূপো আসছে। তো যখনই একটা নগর তৈরি হয়, আপনি খেয়াল করে দেখবেন সেখানে বাণিজ্য না হলে নগর তৈরি হয় না। ভারতবর্ষের যত নগর আছে, আপনি কলকাতা, দিল্লি বা যাই, হয় রাজার রাজধানী হবে অথবা বাণিজ্য নগরী হবে। মানে এটাও প্রমাণিত সত্য, ঐতিহাসিক সত্য যে ইংরেজ ভারত দখল করার আগে পর্যন্ত বিশ্ব বাণিজ্যে ভারত একটা বিরাট জায়গায় ছিল। এটা যদি আমি সেই প্রাচীন ভারত থেকে ধরি, ধারাবাহিক ভাবে এই 1700 অব্দি, 1600-1700 অব্দি এটা সত্যি ছিল, এবং ভারতীয় প্রোডাক্ট দারুণভাবে সেলিব্রেটেড হতো সারা পৃথিবীতে। রোমান ইন্টারেস্টিং, রোমান ঐতিহাসিক প্লিনি, তিনি প্রথম শতকের মনে হয়, তিনি লিখছেন যে আমাদের দেশ নিঃস্ব হয়ে যাচ্ছে ভারতের জিনিসপত্র কিনে, মানে রোমান সাম্রাজ্য নাকি নিঃস্ব হয়ে যাচ্ছে ভারতের জিনিসপত্র কিনে কিনে। তাহলে আমাদের ভাবতে হবে নতুন করে বাণিজ্যটা। প্লিনি লিখছেন আজ থেকে 1800 বছর আগে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে মহাভারত এবং রামায়ণ নিয়ে প্রসঙ্গটা উঠলো বলেই বলছি, আমরা বেদ নিয়ে আলোচনা শুরু করেছিলাম, আর রামায়ণ বা মহাভারতের মধ্যে বৈদিক আচার আচরণ এত বেশিভাবে আছে যে এটাকে আমি অপ্রাসঙ্গিক ভাবছি না। সেখানে অনেক কিছু কি কল্পনাপ্রসূত, এই যে রাবণ রথ নিয়ে উড়ে যাচ্ছে, এবং কদিন আগে আপনি জানেন রাজনৈতিক নেতারা, এখন তো হনুমান মহাকাশে গেছিলেন কিনা তা নিয়ে পর্যন্ত আলোচনা হচ্ছে। কিন্তু যাই হোক না কেন, ব্রহ্মাস্ত্র, পাশুপতাস্ত্র, এই যে সব ভয়ঙ্করী অস্ত্র সমস্ত, এগুলো কি সত্যি সবই কল্পনা? না, দেখুন, কিছু অন্যরকম ছিল, কিন্তু যে আপনার দেখবেন যখনই যত সময় পেরোতে থাকে তত অতীত গর্বটার মধ্যে একটু একটু করে পরত চাপতে থাকে আর কি, অ্যামপ্লিফাইড হয় পুরো। হ্যাঁ হ্যাঁ, এটা মানুষের চরিত্রের মধ্যেই আছে। সেই অর্থে ব্রহ্মাস্ত্র মানে আজকের অ্যাটমিক এতটা নাও হতে পারে, কিন্তু কোনো বিশেষ টেকনোলজি অবশ্যই থাকতো। এবং আপনি যদি পৌরাণিক কাহিনীগুলো ভালো করে অবজার্ভ করেন, দেখবেন দেবতাদের মধ্যে বিশ্বকর্মা একটি বিশেষ পদ, সে অস্ত্রগুলো তৈরি করে। অসুরদের মধ্যে ময়দানব সেই পদটাকে হোল্ড করে, মানে ওই টেকনোলজি তারাই জানে, আপামর জনগণকে ওগুলো শেখানো হয় না। আপনি কাহিনীগুলো দেখবেন যে কোনো বড় অস্ত্রের দরকার হলেই শিবের তপস্যা করতে চলে গেল, পাশুপত অস্ত্র পাবে, বিষ্ণুর কাছে চলে গেল, নারায়ণ অস্ত্র পাবে। তার মানে ওই অস্ত্রগুলোর মধ্যে কিছু অন্য টেকনোলজি ছিল, মানে যেটা সেই সময়ের গড়পড়তা অস্ত্রের থেকে একটু আলাদা ক্যাটাগরিতে হবে আর কি। কতটা কি ছিল সেটা প্রত্নতাত্ত্বিক উপাদান না পেলে বলা খুব রিস্কি আর কি। আমরা দেখছি রামায়ণ বা মহাভারতের যে সমাজ ব্যবস্থা, সেখানে অসুর, সেখানে রাক্ষস, সেখানে বানর, এই যে উল্লেখগুলো আছে, আমাদের ছোটবেলা, এখন তো ফিল্ম সিরিয়াল সবই তৈরি হচ্ছে, সেখানে বানরকে বানরই দেখানো হচ্ছে, কিন্তু অনেক ইতিহাসবিদ নাকি এটা বলছেন যে এগুলো আসলে জনগোষ্ঠী। অবশ্যই 100%। এগুলো তো ভুল ব্যাখ্যা হচ্ছে। প্রথম কথা, অসুর, পয়েন্টটা এলো আর কি। অসুর কে? আপনি ঋগ্বেদ পাতার পর পাতা পড়ুন, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ুন, আমাদের বৈদিক দেবতাদেরকে অসুর বলা হচ্ছে। মানে অসুর তো একটা উপাধি আর কি। যত দেবতা, মানে ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, শিব, সব দেবতাকে ওখানে অসুর বলা হয়েছে। মানে এক সময় অশ ধাতু, একটা সংস্কৃত শব্দ, যে শত্রুকে হনন করতে পারে, শত্রুকে করতে পারে, তিনি হচ্ছেন অসুর আর কি। তারপরে কিভাবে সেটা নেগেটিভ শব্দ হয়ে গেল? জ্ঞাতিদ্বন্দ্ব, অসুর গোষ্ঠী দুভাগ হলো। আমাদের ভাষাবিদ সুকুমার সেন মহাশয় বলেছিলেন যে অসুর শব্দ থেকে সুর শব্দের উৎপত্তি হয়েছিল, মানে উল্টো পথে। নর্মালি যে কোনো শব্দের সাথে অযোগ করে বিপরীতার্থক শব্দ হয়, সুকুমার সেন মহাশয়ের মতে উল্টো পথে হয়েছিল। অসুর একটা গোষ্ঠী ছিল, তার মধ্যে সবাই ছিল, ওখান থেকে ভাগ হয়ে গেল, জ্ঞাতি ভাগ হলো, বেরিয়ে এলো সুর, মানে দেবগোষ্ঠী আর কি। আর অসুররা যারা অরিজিনালি ছিল তারা রয়ে গেল, তাদের মধ্যে দৈত্য দানব, পৌরাণিক সম্পর্ক আর কি। মানে কশ্যপ মুনির, তার এক স্ত্রীর নাম দিতি, তার সন্তানরা দৈত্য, এক স্ত্রীর নাম দনু, তার সন্তানরা দানব, অদিতির সন্তানরা আদিত্য, এরকম বংশের পৌরাণিক। বলে আমরা এরকম দৈত্য, দানব, এইসব মানে নানা রকম অতি প্রাকৃতিক বা এমন মানুষেতরও একটা কিছু ভাবা হয়, অন্যরকম। রাক্ষস কাদের বলা হয়? রাক্ষস বা যক্ষ, এটা একটু অন্যরকম হতে পারে। তার কারণ হচ্ছে
আজকের আমরা মানুষ যারা, তারা হচ্ছে হোমো স্যাপিয়েন্স। অ্যাকচুয়ালি হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স তারও একটা আলাদা ক্যাটাগরি আছে। ঠিক এর আগে ছিল হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, কতগুলো গোষ্ঠী ছিল। তো তারা একটু অন্যরকম দেখতে, তাদের কিছু কিছু তখনও অবস্থান করছিল। মাঝে মধ্যেই যুদ্ধ হতো, দেখবেন ভীম বক রাক্ষসকে হত্যা করছে আর কি, সে কাঁচা মাংস খায়, তাকে হারাতে কেউ পারছে না। তো এরা সবাই হোমো স্যাপিয়েন্স নয়, মানে হোমো ইরেক্টাসের কিছু অংশ তখনও রয়ে গেছে। কিন্তু হোমো স্যাপিয়েন্সরা বেসিক্যালি ইন্টেলিজেন্ট জেনেটিক্যালি, ফলে ক্রমশ হোমো ইরেক্টাসরা পরাস্ত হচ্ছিল আর কি। তাদের কিছু রেসিডুয়াল পাহাড়ের জঙ্গলে থাকতো, তাদের সাথে যুদ্ধ হতো আর কি। কিন্তু তারা, রাক্ষস, আমার একটা ধারণা ছিল যে রাক্ষস মানে যাদের মধ্যে ক্যানিবালিজম ছিল, যারা নরমাংস খেত। কারণ এরকম নাকি ব্যাখ্যা আছে যে রাবণের ব্রেকফাস্ট টেবিলে নরমাংস সার্ভ করা হতো, এবং যারাই নরমাংস খেতে অভ্যস্ত ছিল তারা তাদেরকে রাক্ষস বলা হতো। কোথায় বলা আছে এটা? ক্যানিবালিজম তো ভারতবর্ষে ছিল, প্রাচীন ভারতে। এ তো বৈদিক বুদ্ধের যুগে পর্যন্ত। না, সেটা তো অবশ্যই থাকবে। আমি যে বললাম ভারতবর্ষ মানে তো একটা মিনিয়েচার, মানে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন। আজকের দিনেও কোথায় কি হচ্ছে, আপনি আমাদের ভারতের সমাজ কি একরকম ভাবে চলে? রোজ দেখবেন বাংলার বাইরে বিভিন্ন জায়গায় রোজ পণের জন্য হত্যা হচ্ছে। পশ্চিমবঙ্গে পণ চেয়ে হত্যা আমি বহুদিন শুনিনি আর কি। অন্যান্য কারণে হত্যা শুনি, রাজনৈতিক হত্যা শুনি বা ক্ষমতার লড়াইয়ের হত্যা শুনি, কিন্তু পণ দেয়নি বলে হত্যা করেছে পশ্চিমবঙ্গে তো আমার মনে পড়ে না আর কি। তো ভারতবর্ষ আজকের দিনেও কি সব জায়গাগুলো একরকম নাকি? বিভিন্ন মানুষ তো বিভিন্ন সময় থাকে। কোন একটা ক্যাটাগরিতে তাকে রাক্ষস বলা হচ্ছে, যেমন বানর সেনা, তারাও তো মানুষ। বানর তো অবশ্যই মানুষ। বা সেখানে জাম্বুবান, যিনি অ্যাকচুয়ালি ভল্লুক। না, ওটা তো টোটেম, ওগুলো টোটেম ইউজ করা হতো। মানে হয়তো ভালো আজও এই যে গণপতি, আপনার এখানে আসার সময় দেখছিলাম বিরাট করে গণপতি, হাতির মাথা রয়েছে। সত্যি কি হাতির মাথাওয়ালা মানুষ হয় নাকি কেউ? এটা টোটেম, মানে ওই টোটেমটা দেখবেন বহু দেশে এক সময় ইউজ করা হতো। এবং পশু হচ্ছে টোটেমের জন্য খুব একটা বড়। সিংহের টোটেম ইউজ হতো, হাতি, ভারতের বৌদ্ধ যুগে দেখবেন হাতি খুব ইউজ হতো। একই কারণে কি মহিষাসুর? হ্যাঁ, অবশ্যই মহিষাসুর তো, মানে মহিষ অ্যাকচুয়ালি মহিষ বাহিনী, মহিষ যেমন ঘোড়ার বাহিনী হতো, মহিষের বাহিনী হতো। এবং এই বাহিনী পাল রাজযুগ পর্যন্ত এই বাহিনী থাকতো আর কি। মানে যখন রামপালের সাথে কৈবর্তদের যুদ্ধ হচ্ছে, কৈবর্ত বিদ্রোহ একটা হয়েছিল, পাল যুগ মানে 7th সেঞ্চুরি থেকে শুরু করে আপনি 1200 পর্যন্ত ধরুন, মানে 1100-র পরে তো লক্ষণ সেন, বল্লাল সেন চলে এলেন, তার আগে পর্যন্ত। তো রামপালের সময়টা ধরুন 1080 এই সময়, তখনও মহিষ বাহিনী রাজার বাহিনীতে। রাজার বিরুদ্ধ বাহিনী, কৈবর্তদের রাজা সে ভীম, মানে কৈবর্তের রুদ্রক দিব্যক ভীম, মানে নর্থ বেঙ্গল বারেন্দ্র অঞ্চল বলতো, বারেন্দ্র ব্রাহ্মণ যে বলে আর কি। ওই নর্থ বেঙ্গল যেটা বারেন্দ্র অঞ্চলে কৈবর্তরা দখল করে নিয়েছিল, মানে বাংলারই, মানে পালেদেরই ছিল, ওটা স্বাধীন হয়ে গেছিল। 3 পুরুষ ধরে ওরা রেখেছিল। তারপরে রামপাল উদ্ধার করছেন আর কি, কৈবর্ত রাজাকে যুদ্ধে পরাস্ত করে। সেই কৈবর্ত রাজার তো মহিষ বাহিনী ছিল আর কি। হ্যাঁ, এবং আপনি দেখবেন মহিষ কথাটাকে আজকের দিনে বোঝা যায় না যে কোনো রাজ মহিষী বলে। মহিষী কথাটা কোথা থেকে এলো? মানে ভাষাতাত্ত্বিকের একটা মানে আছে আর কি। মহিষ ব্যাপারটা খুব সিংহের মতো বা বাঘের মতো, বা এগুলো খুব ইম্পর্টেন্ট আর কি। সেক্ষেত্রে কোনো একটি গোষ্ঠীর কাছে ভল্লুক হচ্ছে ইম্পর্টেন্ট, কোনো গোষ্ঠীর কাছে এই যে নন্দী ভৃঙ্গি, আপনি দেখবেন শিবের পুজো হয়, দুটো ষাঁড় বা ইয়ের মূর্তি বসানো থাকে, ওটা তো প্রতীক, টোটেম। এই বইতে, আপনি যে বইটা থেকে আমি আলোচনাটা শুরু করেছিলাম, আপনার বৈদিক ভারত তথ্য, প্রত্নতত্ত্ব ও ইতিহাস, এই বইতে আপনি মানে এটা বোঝানোর কথা চেষ্টা করেছেন বা আপনি দাবি করেছেন, এই যে বেদে ব্রহ্মা দেবতা, আপনি বলছেন যে ব্রহ্মা অ্যাকচুয়ালি কোন জনগোষ্ঠীর প্রধান, তাকে ব্রহ্মা নির্বাচিত করা হয়, ব্যাপারটা কি এরকম ভাবে শুরু হয়েছিল? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যে কটি বই লিখেছি, মানে সবগুলোতেই এই ধারাটাকে বেসিক রেখেই করার চেষ্টা করেছিলাম যে সমস্ত দেবতারাই আসলে মানুষ। হ্যাঁ, এর দুটো বেস ছিল। কেন আমি আপনার প্রশ্নের উত্তরটায় আসব। এর একটা বেস প্রথমে আমি পেয়েছিলাম গ্রিক ইউহেমেরাস একজন ছিলেন, আজ মানে যিশুর জন্মের 400 বছর আগে। উনি প্রথম গ্রিকদের পৌরাণিক কাহিনীগুলোকে ওইভাবে ব্যাখ্যা করেছিলেন। ইউহেমেরিজম বলে একটা ধারা আছে, সমস্ত দেবদেবীরা আসলে মানুষ। এবং আজকের দিনে যদি আপনি তাকিয়ে দেখেন,
আমি ঠিক এর আগেই আপনার সাথে এখানে বসে আলোচনা করেছিলাম চৈতন্যদেবকে, মহাপ্রভু। বৈষ্ণব সমাজে তিনি কিন্তু এখন ভগবান হয়ে গেছেন। আপনি দেখবেন রামকৃষ্ণ মিশনের যারা এক দীক্ষিত, তাদের কাছে রামকৃষ্ণ ঠাকুর। হ্যাঁ, মানুষই যে দেবতায় পরিণত হয় এটাকে দৈবী আরোহণ বলে, একটা টার্ম আছে আমাদের। মানুষ এমন কীর্তি স্থাপন করছে সময়ের সাথে সাথে, তারাই একটা দেবতার পদ লাভ করে। সব দেশে এটা হয়েছিল, গ্রিক সভ্যতাতেও এটা হয়েছিল, রোমান সভ্যতাতেও হয়েছিল, সমস্ত সভ্যতাতেও হয়েছিল, ভারতেও তাই হয়েছিল। এরা সবাই দেহধারী মানুষ, এবং তারা যে দেহধারী তার প্রমাণগুলো আমি দিয়েছি ঋগ্বেদে তুলে তুলে, যে ইন্দ্রের কে নৃ বলা হচ্ছে, নৃতম, নৃ ইত্যাদি বলে বলে আমি 10-15টা এক্সাম্পল দিয়েছি, এবং তাদের হাত, পা, মাথার শিরস্থান, গোফ ইত্যাদি বিভিন্ন বর্ণনা দেওয়া আছে। দেহ বপু বলে বলা আছে ঋগ্বেদেই, অমুকের বপু দেহ, এবং নৃ এবং নৃতম নর, এই কথাগুলো অশ্বিনীদেরকে নরা বলা হচ্ছে আর কি এক জায়গায়, ঋগ্বেদেই এগুলো বলা আছে। তাদের নর বলা হচ্ছে পরিষ্কারভাবে, এবং নরদের শ্রেষ্ঠ নর এরমভাবে বর্ণনা করা হচ্ছে। ঋগ্বেদ যারা রচনা করেছেন তারা অলৌকিকত্ব কিছু কিন্তু বলেননি আসলে। আমরা আমরা অলৌকিকত্ব ভালোবাসি আর কি, আমরা ওটাতে চলে গেছি আর কি। আমি একটা রীতিমতো প্রশ্নপত্র নিয়ে বসেছিলাম যে আপনার সঙ্গে আলোচনা করব, এবং আমার ধারণা এই প্রশ্নপত্র আমার লাগেনি। বিষয়টা এত এত ব্যাপ্তি এবং এত ইন্টারেস্টিং যে শুধু আলোচনা করতে করতেই আমরা প্রায় বোধহয় আমার হাতে 5-7 মিনিট সময় বাকি আছে। বেদ নিয়ে আলোচনা শুরু হয়েছে, কিন্তু আমরা তারপরে আস্তে আস্তে বৈদিক ভারতে চলে গিয়েছি। বেদের ভেতরে যে এভিডেন্সগুলো আছে, সেই এভিডেন্সগুলো থেকে আমরা কি বৈদিক ভারতকে গড়ে নিতে পারি যে এরকম ছিল সমাজ ব্যবস্থা? কিছুটা, কিন্তু আমি আবার বলছি, ওই ঋগ্বেদ মানে সমগ্র ভারত নয়, কিন্তু মানে ওটা পড়লেই বোঝা যায় প্যারালালি অনেকগুলো কালচারাল গোষ্ঠী রয়েছে। ওই কালচারাল গোষ্ঠীগুলোর কোনো এভিডেন্স কিছু আলাদা পাওয়া যাচ্ছে? ঋগ্বেদেই আছে, এবং সেগুলোর সাথে আর্কিওলজিক্যাল এভিডেন্স মিলছে। তো মানে এই যে বললাম আমি শিব, ওখানে লিঙ্গ পূজক মানে শিষ্ণদেব বলা আছে, এটা সংস্কৃত টার্ম আর কি, ওর মানে লিঙ্গ পূজক, এটা ঋগ্বেদেই রয়েছে। আমি বললাম হরপ্পাতে MS ভার্টস পেয়েছেন, কালীবঙ্গানে পেয়েছেন, শিবলিঙ্গ পুজো করা হচ্ছে, ঋগ্বেদে লেখা হচ্ছে লিঙ্গ পূজক। সেগুলো আমরা যখন হরপ্পান বিভিন্ন জায়গায় আমরা এভিডেন্স পাচ্ছি, তাহলে আমরা তো বুঝতে পারছি যে প্যারালালি অনেকগুলো কালচার থাকছে। এই প্রাচীন ভারতে যে সমস্ত দেবতা সবাই কি পুরুষ? মাতৃপূজার কোনো নিদর্শন? অনেক মাতৃদেবী রয়েছে, উষা রয়েছে, অদিতি রয়েছে, প্রচুর দেবী রয়েছে। বেদে, ঋগ্বেদে অজস্র দেবী আছে। অর্থাৎ মাতৃপুজোও হতো? মাতৃপুজো অবশ্যই হতো, কিন্তু মাতৃপুজোর কোনো মূর্তি পাওয়া গেছে? মূর্তি তো পুরুষদেরও কারোর পাওয়া যায়নি। আপনি হরপ্পান জায়গায় কিছু দেখে বলছেন ওটা পশুপতি সিল বা ইত্যাদি, সেটা কি জর্জ মার্শাল ওটাকে বলছেন প্রোটো শিবা, আপনি বলছেন, মানে আমরা বলছি আর কি। কিন্তু পুরুষ মূর্তি বানানোটাই তো অনেক পরে চালু হয়েছে। প্রথমে তো অন্যরকম ভাবে পুজোর রীতিটা যজ্ঞ রীতি ছিল বা অন্য রীতি ছিল, মূর্তি বানিয়ে পুজো করা তো অনেক পরে তৈরি হয়েছে। বেদের থেকে এটা বোঝা যায় যে ধরুন সেই সময় সমাজে মেয়েরা কি অবস্থানে ছিলেন, তাদের গুরুত্ব কতটা ছিল? এটা ভালো প্রশ্ন, মানে এটা নিয়ে একটু বেশি সময় পেলে ভালো হতো। ঋগ্বেদে প্রথম কথা হচ্ছে, ঋগ্বেদের যে ধরুন ঋগ্বেদ 10,000 মতো শ্লোক আছে আর কি, বিভিন্ন ভাগ ভাগ আছে, তার মধ্যে বহুগুলো কিন্তু মহিলাদের রচিত। বিশ্ববাড়া, ঘোষা, অপালা, গার, এরকম বহু রয়েছে যে ঋগ্বেদ রচনা তারা করেছেন। মানে আমি এই আলোচনায় যাচ্ছি না যে বেদ কেউ রচনা করেনি, ঈশ্বরের বাণী, আমি আলোচনাটাই যাচ্ছি না। যাদের নাম দিয়ে রয়েছে, যারা এইগুলো রচনা করেছেন, অনেক মহিলা রয়েছেন। ঋগ্বেদের গার্গীর কাহিনী জানি, যাজ্ঞবল্কের সাথে তর্ক করছেন, যেখানে যাজ্ঞবল্ক না পেরে বলছে থেমে যাও, নাহলে তোমার মাথা খুলে পড়ে যাবে। এটা বৃহদারণ্যক উপনিষদে আছে, উপনিষদও বেদের একটা পার্ট। ঋগ্বেদের 2জন মহিলার কথা পাওয়া যাচ্ছে, যুদ্ধ করছেন রথে করে গিয়ে। মুদগলানি, তিনি স্বামী যুদ্ধ করতে করতে মারা গেছে, উনি রথ নিয়ে যুদ্ধ করে সেই যুদ্ধ জয় করেছেন, তার নাম রয়েছে ঋগ্বেদে রয়েছে। আরেকজনের নাম বিষপলা, যুদ্ধ করতে গিয়ে যার পা নষ্ট হয়ে গেছিল, অশ্বিনী তার নকল পা বানিয়ে দিয়েছিল। এই বর্ণনাগুলো ঋগ্বেদে আছে। মহিলারা যথেষ্ট অ্যাডভান্স ছিল সে সময়। ঋগ্বেদের এভিডেন্সে একজন পতি মারা গেলে পুনরায় বিবাহের কথা আছে, বিধবা বিবাহ, যেটা নিয়ে বিদ্যাসাগর কিছুদিন আগে লড়াই করলেন।
কখন আবার অন্ধকার যুগ চলে এসেছিল জানি না। ঋগ্বেদে রীতিমতো বিধবা বিবাহের প্রচলন ছিল, ঋগ্বেদে নারীদের শিক্ষার প্রচলন ছিল। অবভিয়াসলি উচ্চ সমাজ মানে সমাজের তো ভাগ ছিল, আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় ওই লেভেলটাকে বলছি, শূদ্র বা বৈশ্য মানে সমাজের চতুর্বর্ণের ভাগটাই আমি ঢুকছি না। মহিলারা অবহেলিত ছিল না, মহিলারা পিতার সম্পত্তির ভাগ পেতেন, ঋগ্বেদে রয়েছে। বেদ আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে, আমি বেদ পড়িনি অবভিয়াসলি, আমার ধারণা 100 জনের মধ্যে 0.01% হয়তো দেখা যাবে যে তারা বেদ পড়েছেন, বাকিরা সবাই শুনেছেন। আমিও বেদ সম্পর্কে যেটুকু শুনেছি বা বেদ সম্পর্কে যেটুকু পড়েছি, সেখানে কিভাবে যজ্ঞ করতে হবে, কি মন্ত্র পড়তে হবে, কোন দিক দিয়ে দক্ষিণা আসবে, কোন দিক দিয়ে পশু বলি হবে, এই সমস্ত লেখা আছে। বেদকে দেখে আমার কিন্তু মনে হয়েছিল এটা একটা লাইফস্টাইল বুক বা শর্ট অফ ইউজার ম্যানুয়াল। বেদ তো একটা বিরাট চ্যাপ্টার। আমি শুধু ঋগ্বেদ বললাম মানে সমগ্র বেদে একটু অংশ বললাম। মানে প্রথমত বেদ 4টে, প্রত্যেক বেদের আবার 4টে করে ভাগ আছে। আমি যে অংশটুকু বললাম সেটা ঋগ্বেদ সংহিতা, or ঋগ্বেদ ব্রাহ্মণ আছে, ঋগ্বেদ আরণ্যক আছে, ঋগ্বেদ উপনিষদ আছে, অজস্র বইয়ের সমাহার, মানে পুঁথির সমাহার মিলে কিন্তু বৈদিক আর কি। তো আপনি যেগুলো বললেন সেগুলোও আছে। আবার বহু রকম রয়েছে, মানে যজুর্বেদ হচ্ছে কিভাবে যজ্ঞগুলো করা হবে তার উপরে। অথর্ববেদ কিন্তু অনেকটাই ব্ল্যাক ম্যাজিক বা চিকিৎসা এসবের উপর নির্ভর। ঋগ্বেদের সাথে অথর্ববেদের মিল খুব কম। সামবেদ আবার হচ্ছে গান করে কিভাবে করা হচ্ছে। যখনই উপনিষদে চলে যাবেন তখন স্পিরিচুয়াল মানে উন্নত দর্শন, ওই দর্শনের লেভেলটাই আলাদা, বহু মানে বিস্তীর্ণ। একদম আমাদের হাতে সময় নেই, তবু একটা ছোট্ট জিনিস জানতে ইচ্ছে করছে যে সবসময় এটা হয় যে যেখানে কিছু বুদ্ধিমান মানুষ থাকেন, কোনো একটা তত্ত্ব বেশি দিন ধরে আওড়ালে কিছু মানুষ তার বিপরীত একটা তত্ত্ব সামনে আনেন। আমরা এটুকু জানি যে আজ থেকে 2500 বছর আগে গৌতম বুদ্ধ প্রথম বলেছিলেন বেদ মেনে চলার দরকার নেই। তারও আগে হয়তো জৈন ধর্ম প্রবর্তিত হয়েছে, কারণ জৈন ধর্ম গৌতম বুদ্ধের সময়ের থেকেও প্রাচীন বলে জানি। প্রাচীন ভারতে সরাসরি বেদ বিরোধী কোনো কনসেপ্ট তৈরি হয়েছিল কিনা তার কোনো প্রমাণ পাওয়া গেছে? প্রচুর ছিল, মানে পরিষ্কার বলা হচ্ছে ইন্দ্রকে, মানে ঋষি বলছেন হে ইন্দ্র, কারা এটা মানে কারা মানে না তুমি আলাদা করো, তাদের হত্যা করো, তাদেরকে বধ করো, যারা এর মতের বিরোধী তাদের তুমি তখন ওই তার মানে বিরোধী ছিল? অবশ্যই ছিল, 100% ছিল। কিন্তু সেইগুলো সম্পর্কে আর তাকে আইডেন্টিফাই করা বা না, সেই টেক্সটগুলো তো পাওয়া যায়নি। টেক্সটগুলো পেতে হবে তো, বিরোধীদের টেক্সট কিছুটা আপনি পাবেন জিন্দাবেস্তাতে, মানে তার একটা অংশ আছে এখান থেকে ভেঙে বেরিয়ে গেছে। সেখানে দেব মানে দৈব বলে, ওই দেব হচ্ছে ওদের চোখে খারাপ। আমাদের ধরুন একটা কনসেপ্ট আছে দেবতারা হচ্ছে ভালো, অসুররা হচ্ছে খারাপ। জিন্দাবেস্তা পড়লে দেখবেন উল্টোটা, ওখানে দেবতারা খুব একটা ভালো নয়। আহুর মাজদা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবতা, মানে অসুর মহান, আহুর মানে অসুর। জিন্দাবেস্তায় শটাকে হ হয়ে গেছে, যেমন সিন্ধু নদী থেকে হিন্দু কথাটা এসছে, স থেকে হতে পরিণত হওয়া, এটা ভাষাতাত্ত্বিক একটা ইয়ে। ওদের প্রধান দেবতা আহুর মাজদা, মানে অসুর, মহান অসুর আর কি। তো ওইটা জিন্দাবেস্তা হচ্ছে এদেরই একটা আসলে ইতিহাস তো তারাই লেখে যারা জেতে। খুব বিখ্যাত একটা লাইন মনে পড়ছে যে এই আফ্রিকার ইতিহাস যদি সিংহরা লিখতে পারতো তাহলে অন্যরকম হতো। ফলে আমরা সেই মানুষগুলোর লেখাই পড়ি বেদ সম্পর্কে যারা সেই সময় অন্যদেরকে হারিয়ে জিততে পেরেছিল। আমি একমত, কিন্তু আরেকটু জায়গা বলি, হেরে যায়নি তারা, অন্য জায়গায় গিয়ে নতুন করে তৈরি করেছে। আপনি যে অসুর বললাম, অ্যাসিরীয় সভ্যতাটা কিন্তু অসুরদের। আপনি বাইবেল, আমরা অ্যাসিরীয় এই কথাটা ইংরেজরা বলেছে, আপনি বাইবেল পড়লে দেখবেন পরিষ্কার অসুর লেখা আছে, অসুর নগর, অসুর দেবতা, অসুর সম্প্রদায়। আমার ইচ্ছা থাকলেও আলোচনা এখানে থামাতে হবে, সময় শেষ। রজতবাবু, আমার মনে হয় যে এই বিষয় নিয়ে আমার আরো 2 ঘন্টা হয়তো আমরা আলোচনা করতে পারতাম। আশা ছাড়ছি না, আমরা আবার চেষ্টা করবো এই বিষয়টা নিয়ে কথা বলার। যে জায়গাগুলো ছোঁয়া গেল না, বাকি রয়ে গেল, সেগুলো নিয়ে কথা হবে। একদিন আপনার সঙ্গে আমি বসবো ইনসাইটে, সিন্ধু সভ্যতার হরফ নিয়ে কথা বলবো, বা সিন্ধু সভ্যতার যে লিপি, সেই লিপির পাঠোদ্ধার করা এখনো অফিসিয়ালি স্বীকৃতভাবে যায়নি কেন, এবং যেহেতু আপনি এটা নিয়ে কাজ করেছেন, আপনার মতটাও আমরা সেদিন জানবো। অনেক ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও। দেখছেন ইনসাইট, আপনারা দেখছেন হাই নিউজ।